আসসালামু আলাইকুম। পপুলার এডুকেশন শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফিজিক্স 2 আজকে আমরা আলোচনা করব এবং ফিজিক্স 2 থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, বিশেষ করে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, তারপর হচ্ছে স্থির তড়িৎ, এই অধ্যায়গুলোর উপর বেসিস করে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো আজকের ক্লাসটা ডেডিকেটেড করা হচ্ছে এবারে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের জন্য। ওকে, সো আমরা খুব সুন্দর করে এই তিনটা অধ্যায় আজকে আলোচনা করব এবং নেক্সট আবার পরীক্ষার আগের দিন আমরা আলোচনা করব। তো ফিজিক্স দেখে আমরা অনেকে ভয় পাই এবং এই ফিজিক্স সাবজেক্টের প্রতি আমাদের অনেকে ভীতি থাকে। সো আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা অধ্যায় এমন সুন্দর করে বেসিক সহ আলোচনা করব যাতে আপনার ফিজিক্সের প্রতি কোনো ভয় না থাকে। একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমাদের কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কি ক্যাটাগরি কোশ্চেন আসতে পারে, তারপর হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলা এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। সো আশা করি আজকের ক্লাসটি করার মাধ্যমে আপনি খুব বেশি উপকৃত হবেন এবং আপনার প্রশ্ন পেতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ এসএমএস দিতে পারেন অথবা কল দিতে পারেন অথবা আমাদের পেজের মাধ্যমে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে, আর আমাদের কোর্সের এ টু জেড ওভারভিউ দেখতে চাইলে আপনি প্লে স্টোর থেকে পাপুলার অ্যাপসটি ইনস্টল করে সেখান থেকে আপনি আমাদের কোর্সের এ টু জেড ওভারভিউ দেখতে পারেন এবং আশা করি আমাদের কোর্সটি আপনার খুব পছন্দ হবে। এটা খুবই সাজানো এবং গোছানো। আর যেখানে আসলে শর্ট একটা সুপার সাজেশন দেওয়া থাকে যেখান থেকে সর্বাধিক প্রশ্ন পরীক্ষা কমন থাকে। ইতিমধ্যে আপনারা তা সেই ম্যাথ পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ পেয়েছেন। ওকে, তো আমরা প্রথমত আলোর প্রতিফলন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা প্রথমত হচ্ছে স্যার আলোর প্রতিফলন নিয়ে কথা বলবো। তো আলোর প্রতিফলন বলতে আসলে আমরা কি বুঝি? তো প্রতিফলন রিফ্লেক্ট করা, তাই তো? রিফ্লেক্ট মানে তো প্রতিফলন, রিফ্লেকশন। সো কোথাও আলোটা যাচ্ছে, তারপর একটা প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার সেই মাধ্যমে ফিরে আসতেছে। আলো গেল, বাধাপ্রাপ্ত হলো, আবার ফিরে আসলো। তাহলে এই যে আলোর যে ঘটনাটা আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি স্যার? রিফ্লেকশন বা আলোর প্রতিফলন। সিম্পলি আপনি যদি আয়নার সামনে দাঁড়ান, কি ঘটে? আলোর প্রতিফলন ঘটে, তাই না? তাহলে যখন কি হয় স্যার? যখন কি হয় যে আলোটা যখন কোনো একটা পৃষ্ঠে যায় বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে যখন আবার ফিরে আসে, তখন আমরা আলোর এই যে ঘটনাটা আছে এটাকে আলোর প্রতিফলন বলতে পারি। তাহলে একটা কোশ্চেন পেতে পারেন যে আলোর প্রতিফলনটা কাকে বলে? ঠিক আছে? আমরা চলেন একটু আহ এ টু জেড বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা, আমি একটু প্রতিফলনটা প্রথমত আপনাদেরকে বুঝাই নেওয়ার চেষ্টা করি। প্রথমত আমরা একটু প্রতিফলনটা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করি। খেয়াল করেন স্যার। আলোর প্রতিফলনটা একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করি। আলোর প্রতিফলন, তো আমি মনে করি স্যার এটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। হ্যাঁ, এটা হচ্ছে কি স্যার? একটা প্রতিফলক পৃষ্ঠ। সাপোজ মনে করি এম এম ড্যাশ হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। এখন এ ও একটা আলোক রশ্মি এই পৃষ্ঠে আসা বা এই যে প্রতিফলক যে পৃষ্ঠটা আছে এখানে এসে বাধাপ্রাপ্ত হইল। বাধাপ্রাপ্ত হয়ে সে এই বরাবর ফিরে গেল। তাহলে দেখেন আলোক রশ্মিটা এই বরাবর আসছে, হ্যাঁ, আয়সা এই বরাবর চলে গেছে, ওবি বরাবর চলে গেছে। তাহলে এই যে আলোক রশ্মি আসলো এসে আবার ফিরে গেল, এই ঘটনাটাকে আপনি বলতে পারেন আলোর প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, এখন যে রশ্মিটা দর্পণে বা আলোক প্রতিফলক পৃষ্ঠে আসা আপতিত হয়েছে সেটা হচ্ছে আপনার আপতিত রশ্মি। তাহলে আমরা এখানে এওটাকে বলতে পারি আপতিত রশ্মি। তারপরে যে বরাবর আলোক রশ্মিটা ফিরে গেছে বা চলে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে যেমন ওবি পথে ফিরে গেছে, তাহলে এই ওবিটা হচ্ছে আপনার প্রতিফলিত রশ্মি। অর্থাৎ যে বরাবর আলোক রশ্মিটা কি হয় দর্পণে বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যায় সেটাকে আমরা কি বলি? প্রতিফলিত রশ্মি বলি। প্রতিফলিত রশ্মি বলে থাকি। ঠিক আছে? আচ্ছা, আর এই ওটা হচ্ছে স্যার আমাদের আপতন বিন্দু। ও হচ্ছে স্যার কি বলেন তো? আমাদের আপতন বিন্দু। ও হচ্ছে আমাদের কি বলেন তো?
আপতন বিন্দু, অর্থাৎ যে বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হয়েছে। এবং এই আপতন বিন্দুতে আপনি যদি এভাবে একটা লম্ব টানেন, হ্যাঁ, এই যে একটা লম্ব টানলাম, দেখেন এই যে একটা লম্ব টানলাম, তাহলে ও বিন্দুতে, যে আপতন বিন্দুতে যে লম্বটা টানেন সেটা হচ্ছে আপনার অবিলম্ব। তার মানে ওএনটা হচ্ছে আপনার অবিলম্ব। ঠিক আছে, ওএনটা হচ্ছে কি অবিলম্ব। এগুলো বেসিক আলোচনা করতেছি। এখন আসেন, প্রতিফলনের দুইটা সূত্র আছে। প্রতিফলনে কি আছে বলেন তো? দুইটা সূত্র। তাহলে একটু মোটামুটি ভাবে যে বিষয়গুলো জানার প্রয়োজন ছিল আমরা জেনে নিলাম। কোনটা আপতিত রশ্মি, কোনটা অবিলম্ব, কোনটা আপতন বিন্দু, কোনটা প্রতিফলিত রশ্মি, এগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা প্রতিফলনের দুইটা সূত্র আছে, এটা পরীক্ষায় খ নাম্বার আসতে পারে যে প্রতিফলনের দুইটা সূত্র একটু ব্যাখ্যা করো। তখন আপনি প্রতিফলনের এই দুইটা সূত্র একটু ব্যাখ্যা করতে পারেন চাইলে। সো প্রতিফলনের দুইটা সূত্র কি কি? প্রতিফলনের এক নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে এরকম, এরকম বলা আছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে থাকবে, মানে একই তলের উপরে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এক নম্বর কথা হচ্ছে যে আলোক রশ্মির আপতিত রশ্মি, অবিলম্ব আর প্রতিফলিত রশ্মি তারা দেখেন একই সমতলে আছে। দুই নম্বর হচ্ছে স্যার আপতন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ পরস্পর সমতলে থাকবে, পরস্পর সমান থাকবে। তাহলে স্যার আপতন কোণ কোনটা? এই যে স্যার আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণটা তৈরি করে সেটা আপনার আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করতেছে সেটা হচ্ছে আপনার প্রতিফলন কোণ। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি, আর প্রতিফলন কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে আপনি বলতে পারেন যে আপতন কোণ আই ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ আর। ঠিক আছে, মোটামুটি প্রতিফলনের সূত্র কোনটা কে টু জেড বিষয়ে বুঝাই দিলাম। এখন আমরা স্যার একটু দর্পণ নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো স্যার? দর্পণ। এখন আমরা আলোচনা করব হচ্ছে দর্পণ নিয়ে। দর্পণ, দর্পণ বিষয়টা কি? দর্পণ হচ্ছে যে মসৃণ পৃষ্ঠে, যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা কি বলি স্যার? দর্পণ বলি। যে মসৃণ পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা কি বলি? দর্পণ বলি। আবার প্রতিফলন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে কি স্যার? ব্যপ্ত বা অনিয়মিত প্রতিফলন। নিয়মিতটা কি স্যার? যদি আলোক রশ্মিগুলো একই সমতলে আসে বা সমান্তরালে এসে একই বরাবর রিফ্লেক্ট হয়, ঠিক আছে, অর্থাৎ তারা যে ক্রমে আসছিল এই ক্রমেই ফিরে গেছে, এটাকে আমরা কি বলি? নিয়মিত প্রতিফলন বলি। আর ব্যপ্ত প্রতিফলনটা হচ্ছে যদি প্রতিফলক পৃষ্ঠটা অমসৃণ থাকে, এবড়ো থেবড়ো থাকে, তখন আলোক রশ্মি সমান্তরালে আপতিত হইলেও সমান্তরালে কিন্তু প্রতিফলন হয় না। দেখবেন এক এক রাশি এক এক দিকে গেছে, একটা এই দিকে, একটা উপরের দিকে, একটা এই দিকে চলে যাবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এইটার নাম হচ্ছে ব্যপ্ত, এটা হচ্ছে নিয়মিত। সো এই যে যে সকল পৃষ্ঠে এরকম নিয়মিত প্রতিফলন আপনি পাবেন তাদেরকে দর্পণ বলা হবে। ঠিক আছে, অর্থাৎ যে সকল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে আমাদের দর্পণ। এখন দর্পণকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আমাদের গোলীয় দর্পণ, আরেকটা হচ্ছে সমতল দর্পণ। আপনাদের বইগুলোর মধ্যে দর্পণের পরিবর্তে হয়তো বাইনা লেখা আছে, হ্যাঁ, দর্পণ বাইনা একই কথা, সমতল দর্পণ। এখন খেয়াল করেন, প্রথমত একটু সমতল দর্পণ নিয়ে কথা বলি। সমতল দর্পণটা কি? যদি কোনো একটা প্রতিফলক পৃষ্ঠটা কি হয়? সমতল হয়, তখন সেটাকে আমরা কি বলি? সমতল দর্পণ বা সমতল আয়না বলে থাকি। আমরা বাসাবাড়িতে এই যে ড্রেসিং টেবিলের সামনে যে আয়নাটা দেখতে পারি না, সেটা তো একটা সমতল দর্পণ নাকি? তো এগুলো হচ্ছে একটা সমতল দর্পণ। আচ্ছা, সমতল দর্পণ আলোচনা গেল। এরপরে আসেন গোলীয় দর্পণ নিয়ে কথা বলি। গোলীয় দর্পণটাকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। গোলীয় দর্পণকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি বলেন তো স্যার? গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তল দর্পণ, আরেকটা হচ্ছে অবতল দর্পণ। এক গোলীয় দর্পণকে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি সেই দুইটা ক্যাটাগরি? একটা উত্তল দর্পণ, আরেকটা কি স্যার? অবতল দর্পণ। প্রথম কথা হচ্ছে গোলীয় দর্পণটা বলতে কাকে, মানে কি বোঝায় বা কাকে বলে, এটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। সো দেখেন, গোলীয় দর্পণ মানে হচ্ছে
যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ, যে দর্পণটা কার অংশ স্যার, কোনো একটা গোলকের অংশ, সেটাকে আপনি কি বলবেন? গোলীয় দর্পণ বলবেন। যে দর্পণটা কোনো একটা গোলকের অংশ সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই ধরনের হইতে পারে, উত্তল এবং অবতল। এখন কথা হচ্ছে স্যার, উত্তল দর্পণ কোনটা, অবতল দর্পণ কোনটা? যেহেতু এটা হচ্ছে একটা গোলকের অংশ, সাপোজ মনে করেন এটা একটা গোলক, ঠিক আছে, এটা কি স্যার? একটা গোলক। এখন এই যে যে গোলকটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটার কি আছে? একটা কেন্দ্র আছে। ধরলাম এই যে এটা হচ্ছে কেন্দ্র সি। এখন এই গোলকের আপনি দেখেন এখানে এই যে যে রেখাটা অঙ্কন করছি বা এই গোলকের এইটার যে ভিতরের দিকের যে পৃষ্ঠটা আছে না স্যার, ভিতরের দিকের, এই ভিতরের দিকের পৃষ্ঠটাকে বলা হয় অবতল পৃষ্ঠ। আর বাহিরের দিকের যে পৃষ্ঠটা আছে সেটাকে বলা হয় উত্তল পৃষ্ঠ। তার মানে একটা গোলকের আপনি কয়টা পৃষ্ঠ পাচ্ছেন? দুইটা। ভিতরেরটাকে বলে অবতল, মানে তল মানে তো নিচেই, আর উত্তল মানে বাহিরের যে পৃষ্ঠটা আছে সেটা। এখন আপনি কোনো একটা দর্পণ যদি এই অবতল যে তলটা আছে মানে ভিতরের দিকে যে তলটা আছে এই তলটাকে ব্যবহার করে বা এই তলটাকে প্রতিফলক পৃষ্ঠরূপে যদি কোনো দর্পণ তৈরি করেন সেটা হবে অবতল দর্পণ। সেটা কি হবে? অবতল দর্পণ হবে। আর যদি আপনার আর যদি আপনি এই বাহিরের যে উত্তল পৃষ্ঠটা আছে বাহিরের, এটাকে যদি প্রতিফলক পৃষ্ঠ হিসাবে ব্যবহার করে কোনো একটা দর্পণ প্রস্তুত করেন তখন সেটা হবে উত্তল দর্পণ। কি হবে একটু খেয়াল করে দেখেন। সাপোজ মনে করেন আমি এই গোলকের এতটুকু অংশ কেটে নিছি, এই যে এতটুকু অংশ কেটে নিছি। এখন কি করছি স্যার? এখন আপনারা খেয়াল করে দেখবেন বাসা বাড়িতে যে আয়নাটা দেওয়া আছে সেই আয়নার দেখবেন বাহিরের পৃষ্ঠে কিন্তু একটা কি থাকে? প্রলেপ দেওয়া থাকে, ঠিক আছে? প্রলেপটা যত মসৃণ হবে, প্রলেপটা যত ভালো হবে, তার প্রতিফলনের ক্ষমতা তত বাড়বে, ঠিক আছে? তাহলে আপনি বাহিরের পৃষ্ঠে দিয়ে একটা প্রলেপ দিবেন। প্রলেপ দিলে আলোক রশ্মি দেখেন তো কোন পৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে? আলোক রশ্মি কিন্তু এই ভিতরের পৃষ্ঠে এখন প্রতিফলিত হয়। দ্যাট মিন্স এই দর্পণটার নাম হচ্ছে অবতল দর্পণ। এটার নাম কি? অবতল দর্পণ। আর যদি স্যার আর যদি আর যদি আপনার এরকম হইতো, এরকম একটা গোলক ছিল, ঠিক আছে, সেই গোলকটা থেকে আপনি কি করছেন? সেই গোলকের এটা মনে করেন কেন্দ্র ছিল, তাহলে এই বাহিরের তলটার নাম কি বলেন তো? উত্তল। এখন আপনি যদি এই যে ভিতরের যে পৃষ্ঠটা আছে এই ভিতরের পৃষ্ঠ দিয়ে একটা প্রলেপ দেন, তাহলে প্রলেপ যদি আমি ভিতরে দিয়ে দেই তাহলে বাহিরের পৃষ্ঠ দিয়ে আলোটা প্রতিফলিত হবে। তার মানে যদি মনে করেন এই দিক থেকে আলো আসে, যে এই দিক থেকে আলো এসে পড়ে, তাহলে এখান থেকে রিফ্লেক্ট হবে। তাহলে বাহিরের পৃষ্ঠটা যদি আমার প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে তখন আমি এই দর্পণ বা এই আয়নাটাকে বলবো উত্তল আয়না বা উত্তল দর্পণ। তাহলে এটা হচ্ছে উত্তল, এটা অবতল। দেখেন অবতলের ক্ষেত্রে প্রলেপটা থাকে ভিতরে, প্রতিফলক পৃষ্ঠটা কাজ করে নিচেরটা, নিচের যে তলটা বা অবতল তলটা। আর এই ক্ষেত্রে উত্তল যে পৃষ্ঠটা আছে সেটা মানে প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করে আর ভিতর দিয়ে পেরেক লাগানো থাকে। এখন এখান থেকে আমাদের কিছু টার্ম শিখতে হবে। কি টার্ম গুলো শিখতে হবে খেয়াল করেন। তাহলে এইটা যেহেতু একটা গোলকের অংশ তাহলে অবশ্যই তার কি আছে স্যার? একটা কেন্দ্র আছে। এই যে সি যেটা দেখতে পাচ্ছেন, এই যে তার কেন্দ্রটা, এই সি কে বলা হয় বক্রতার কেন্দ্র। এই সিটাকে আমরা কি বলি? বক্রতার কেন্দ্র। আর গোলকের ক্ষেত্রে এটা তো তার পরিধি ছিল নাকি? তাহলে এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, মানে এই যে যে ডিস্টেন্সটা, আমি যদি এখানে একটা বিন্দু চিন্তা করি পি বিন্দু, ঠিক আছে, তাহলে এই যে সিপি যে দূরত্বটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এই সিপিটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এই সিপিটাকে আমরা কি বলি? বক্রতার ব্যাসার্ধ বলে থাকি, বক্রতার ব্যাসার্ধ, ঠিক আছে? এই সিপিটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। এখন কোন একটা আলোক রশ্মি সাপোজ মনে করেন এই বরাবর আইসা আপতিত হইল, আপতিত হয়ে বরাবর এই প্রধানকের উপর দিয়ে, যেটাকে কিন্তু আবার প্রধানক বলা হয়, হ্যাঁ, অর্থাৎ এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু গমনকারী যে রেখাটা আছে এই রেখাটাকে বলা হয় প্রধান অক্ষ। একটা দর্পণের ক্ষেত্রে এরকম প্রধান অক্ষ একটাই থাকে, বাট গুণ অক্ষ অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? তো প্রধান অক্ষের সমান্তরাল কোন একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে, দেখেন দর্পণে এসে পড়ছে, পড়ার পরে যে কোনো একটা পথে ফিরে যাওয়ার সময় আপনার প্রধান অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। তাহলে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, যে নির্দিষ্ট বিন্দুতে কি করছে? ছেদ করছে বা যে বিন্দু দিয়ে গেছে সেটাকে বলা হয়
ফোকাস বিন্দু, সেটাকে আমরা কি বলি? ফোকাস বিন্দু। ঠিক আছে। আর এই ফোকাস থেকে এই যে পি পর্যন্ত দূরত্ব অথবা ফোকাস থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে ডিসটেন্সটা আছে এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। ঠিক আছে, যে ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে আমরা কি বলি, অর্থাৎ পিএফ, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এবং এটা আপনারা জানেন যে এই ফোকাস দূরত্বটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। অবতল দর্পণের ক্ষেত্রে যা পাইছেন উত্তল দর্পণের ক্ষেত্রে আপনি তাই পাবেন, কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, তাই পাবেন, কোনো ব্যতিক্রম পাবেন না। সো এই যে এটার ক্ষেত্রে এই যে এটুক হচ্ছে দেখেন, এই সি হচ্ছে বক্রতার কেন্দ্র, পি হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই ক্ষেত্রে কি হবে, যেহেতু বাহিরের পৃষ্ঠটা প্রতিফলক পৃষ্ঠ, তার মানে আলোক রশ্মি গুলা এই বাহির দিয়ে আসবে। এই যে একটা আলোক রশ্মি আসলো, আয়সা মনে করেন এই বরাবর চলে গেছে, এটার পিছন দিকে বর্ধিত করছেন, এই বিন্দু সেট করছে, তাহলে এটা হবে তার ফোকাস বিন্দু। আর এইটুক ডিস্টেন্স হচ্ছে ফোকাস দূরত্ব। সেম একই কথা, আপনি অবতলের ক্ষেত্রে যা পাইছেন উত্তলের ক্ষেত্রে আপনি কি পাবেন, তাই পাবেন। ওকে, এইগুলো আমরা একটু এক নজরে দেখতে চাই। কোথায়? আচ্ছা, এই যে আমরা আলোচনা করলাম, এখানে খেয়াল করেন আমি যে কথাগুলো বলেছি, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো এখানে দেখেন এ টু জেড মিল আছে কিনা বা কোনো পার্থক্য আছে কিনা একটু দেখতে পারেন। এই যে একটা গোলকের অংশ ছিল, এই যে দর্পণ, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ফোকাস বিন্দু, এটা এইটুক হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে এই যে যে অক্ষটা দেখতে পাচ্ছেন সিপি বরাবর যে অক্ষটা, এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ যেটাকে আমরা বলি। ঠিক আছে, তারপরে এই যে এইটুক ডিসটেন্স হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, এই যে এইটুক ডিসটেন্স হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, সকল বিষয় এখানে লেখা আছে, আমি অলরেডি এগুলো আলোচনা করে চলে আসছি। এরপরে আসেন, এরপরে ওই যে আমরা আহ, আলোচনা যে করতেছিলাম যে আহ, দর্পণ কয় ধরনের ছিল, দুই ধরনের ছিল, একটা গোলীয় দর্পণ দুই ধরনের ছিল, একটা উত্তল একটা অবতল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অবতল, এটা হচ্ছে আমাদের অবতল আয়না বা অবতল দর্পণ, আর এটা হচ্ছে স্যার আমাদের উত্তল আয়না বা উত্তল দর্পণ। ঠিক আছে, এবং এদের মধ্যে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হয় সে বিষয়ে আমরা এখন আলোচনা করব, যে কোন ধরনের প্রতিবিম্ব আপনাদের বর্গ নম্বর প্রশ্নে প্রতিবিম্ব অঙ্কন করতে বলবে। সো আমরা এই দুই ধরনের দর্পণ থেকে আমরা প্রতিবিম্ব অঙ্কন করব, বাট প্রতিবিম্ব কাকে বলে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা নিয়ে যদি একটু কথা বলি। তারপরে এগুলোর মধ্যে একটা তুলনামূলক এখানে আলোচনা আছে। যেমন অবতল আয়না, অবতল আয়নায় আপনি বাস্তব প্রতিবিম্ব পাবেন, ফোকাসটা বাস্তব, আর হচ্ছে প্রতিবিম্ব, প্রতিবিম্ব বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে, পাঁচটা পজিশনে আপনি বাস্তব পাবেন, একটা পজিশনে অবাস্তব প্রতিবিম্ব পাবেন। ঠিক আছে, আর ব্যবহার কোথায় আছে এখানে লিখাই আছে। তারপরে এই ফোকাস বিন্দুটা এটা হচ্ছে অবাস্তব। ঠিক আছে, তারপরে এটা এই উত্তল আয়নার মধ্যে মানে অল টাইম অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, এখানে আপনি কোনো বাস্তব প্রতিবিম্ব পাবেন না। আমি অবাস্তব বা বাস্তব প্রতিবিম্ব বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। তারপরে কোথায় আমরা ব্যবহার করি, গাড়ির রিয়ার মিররে, তারপর রাস্তার ল্যাম্প পোস্টে এই মিররটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই যে বিষয়টা আপনাকে আগে পড়তে হবে, তারপরে আমরা প্রতিবিম্ব কেমনে অঙ্কন করে সেটা আমরা একটু বোঝাই, সেটা বোঝাবো যে প্রতিবিম্ব কাকে বলে, কখন বাস্তব কখন অবাস্তব এই বিষয় নিয়ে কথা বলবো। বাট মেইন ইম্পর্টেন্ট আপনি কেমনে প্রতিবিম্বটা অঙ্কন করবেন, এটার জন্য আপনাকে তিনটা রুল, এই তিনটা রুল কিন্তু মাথায় রাখতেই হবে, তিনটা রুল মাথায় রাখতেই হবে, এটার কোনো বিকল্প নাই স্যার। তো খেয়াল করেন, আমরা যদি এই যে রশ্মি চিত্রের মানে কোন একটা দর্পণের মধ্যে আলো প্রতিফলিত হইলে, আপতিত হইলে প্রতিফলনের সময় সেটা কোন দিক দিয়ে যাবে, সেটার জন্য তো কিছু নিয়ম আছে নাকি? সবকিছু তো নিয়মের ভিতরে চলে, এখন নিয়মের বাইরে তো কিছু নাই। তো আপনাকে অবশ্যই কি শিখতে হবে, কিছু নিয়ম শিখতে হবে। কি কি নিয়ম আছে খেয়াল করেন, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোকরশ্মি গুলো আসে প্রতিফলনের সময় অবশ্যই ফোকাসের মধ্য দিয়ে যাবে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই না? So, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। তো প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এই যে একটা সমান্তরাল রেখা দেখেন দর্পণে এসে আপতিত হয়েছে, আপতিত হওয়ার পরে যখন সে প্রতিফলিত হয়েছে তখন দেখেন তার পথটা কোন বরাবর, এই যে দেখেন ফোকাস, এটা কিন্তু ফোকাস, এই দেখেন ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোন একটা আলোক রশ্মি যখন আমাদের দর্পণে আপতিত হয়
প্রধান অক্ষের সমান্তরালে যখন কোনো একটা আলোক রশ্মি দর্পণে আমাদের আইসা আপতিত হয়, সেটা প্রতিফলনের পরে প্রধান ফোকাসের মধ্য দিয়ে চলে যায়। প্রধান ফোকাসের মধ্য দিয়ে কি হবে স্যার? চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুলটা হচ্ছে যদি ফোকাসের মধ্য দিয়ে হ্যাঁ, এটা আমি উল্টা নিয়ম বলতেছি আর কি, এটার উল্টা কথাটাই হচ্ছে এটা। ঠিক আছে, এটার উল্টা কথাটাই হচ্ছে এটা। এটার উল্টা কথাটা আমি বলে দিই। কোন একটা আলোক রশ্মি মনে করেন সাপোজ ফোকাসের এখন আর মানে এটা উল্টা কথা বলতেছি যে ফোকাসের মধ্য দিয়ে আপতিত হইল না, সরি ফোকাসের মধ্য দিয়ে আপতিত হইল। কোন একটা আলোক রশ্মি যদি এই ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পরে সেটা প্রধান অক্ষের সমান্তরাল করে চলে যাবে। আগেরটা কি ছিল? সমান্তরাল আসছে ফোকাস দিয়ে গেছে, এখনটা ফোকাস দিয়ে আসছে সমান্তরালে চলে গেছে। ঠিক এটা বিপরীত কথাটাই এখানে একটু অন্যভাবে লেখা আছে, এভাবে বলার প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি এভাবে বলবেন যে ফোকাসের মধ্য দিয়ে গেলে সেটা সমান্তরালে চলে যাবে বা সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে। আরেকটা বিষয় হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, বক্রতার কেন্দ্র দিয়ে এই যে এটা হচ্ছে স্যার বক্রতার কেন্দ্র, এই সি বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রেখা, কোনো একটা রেখা বা রশ্মি যদি আমাদের দর্পণে এসে আপতিত হয়, দর্পণে এসে যদি কি হয়? আপতিত হয়, তাহলে সেটা যে বরাবর আসবে এই বরাবরই ফিরে যাবে। বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো একটা রেখা রশ্মি আপতিত হয়, সেটা প্রতিফলনের পরে ওই দিকে চলে যাবে। আপনাকে একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ধরেন একটা সমতল আয়না, ঠিক আছে, তো এই সমতল আয়নার মধ্যে খাড়াভাবে লাইট মারবেন, দেখবেন ওইটা যে বরাবর আপতিত হয়েছিল, মানে যে বরাবর যে দর্পণে পড়ছে, ঠিক ওই বরাবরই উপর দিকে ফিরে গেছে, তাই না? মানে লম্বভাবে দিলে দেখবেন ওইভাবে চলে গেছে। তো এরকম ভাবে এই দর্পণের ক্ষেত্রেও কিন্তু একটা পয়েন্ট আছে, এই কেন্দ্র বরাবর বা বক্রতার ব্যাসার্ধ বরাবর, এই যেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ না, অর্থাৎ কেন্দ্রগামী যে কোনো রেখা যে বরাবর আসে, দেখেন এটা যদি এই বরাবর আসে, তাহলে এই বরাবরই কিন্তু সে ব্যাক করবে, ফিরে যাবে। এই তিনটা নিয়ম মাথায় রাখলে আপনি যে 6টা পজিশনে প্রতিবিম্ব অঙ্কন করা, এই প্রতিবিম্বগুলো অঙ্কন করতে পারবেন। তো কথা ক্লিয়ার? চলুন এখন আমরা দেখি। আচ্ছা, এটার আগে আমরা একটু প্রতিবিম্বগুলো অঙ্কন করা শিখে নিই। সাপোজ মনে করেন এখন আমরা হচ্ছে প্রতিবিম্ব অঙ্কন করা শিখি। আগে প্রতিবিম্ব অঙ্কন করেন, তারপর নিজেরাই প্রতিবিম্বের সংজ্ঞা দিতে পারবেন। প্রতিবিম্ব অঙ্কন করাটা আমরা একটু শিখে নিই, ঠিক আছে? তো এটা মনে করেন একটা গোলক ছিল নাকি, এটা ছিল একটা গোলক, আর এটা হচ্ছে আপনাদের বক্রতার কেন্দ্র, ঠিক আছে, আর এটা হচ্ছে দর্পণের মেরুবিন্দু। ওকে, আর এই যে আমাদের বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর যে সংযোজক সরল রেখাটা আছে, সংযোজক সরল রেখাটা আছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? সংযোজক সরল রেখা, এটাকে আমরা বলবো প্রধান অক্ষ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এটার বাহির সাইড দিয়ে হচ্ছে প্রলেপ লাগানো, তো এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আর এখানে এই বক্রতার কেন্দ্র এবং মেরু এই দুটোর মাঝখানে কি থাকবে স্যার বলেন তো? প্রধান ফোকাস। তো মনে করি যে এই জায়গায় আমাদের প্রধান ফোকাস আছে, এই জায়গায় কি আছে? আমাদের প্রধান ফোকাসটা আছে। এখন আমি মনে করি স্যার, এখন আমি মনে করি যে এই জায়গার মধ্যে, এখানে অর্থাৎ বক্রতার কেন্দ্রের ঠিক বাহিরে একটা লক্ষ্যবস্তু আছে, এ বি একটা লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু মানে আপনি দর্পণে যেটা দেখতেছেন সেটা। আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, দ্যাট মিনস আপনি একটা লক্ষ্যবস্তু, আর আয়নার মধ্যে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার প্রতিবিম্ব, ঠিক আছে? আপনি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, দ্যাট মিনস আপনি লক্ষ্যবস্তু, আর আয়নার মধ্যে যেটাকে দেখতে পান সেটা হচ্ছে আপনার প্রতিবিম্ব, তাই না? সেই বিষয়টাই। তাহলে এটা মনে করেন একটা লক্ষ্যবস্তু, এটা আপনি, আর এটা হচ্ছে আয়না। এখন আমাদের নিয়মগুলো খেয়াল করবেন, তিনটা নিয়ম, তিনটা নিয়মের যে কোনো দুইটা নিয়ম যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে প্রতিবিম্ব অঙ্কন করতে পারবেন। তিনটার মধ্যে দুইটা অ্যাপ্লাই করলেই আপনি প্রতিবিম্ব অঙ্কন করতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা জানি এই যে দেখেন স্যার, এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি কি হইলো স্যার? আয়শা এই দর্পণে আপতিত হইলো নাকি?
তো দেখেন এই যে প্রধান অক্ষের সমান্তরাল আইসা একটা আলোক রশ্মি কিন্তু কি হয়েছে, দর্পণের মধ্যে আপতিত হয়েছে। এটা মনে করি স্যার আমরা কি বিন্দু দিতাম, একটা বিন্দু দিই, এম বিন্দুতে এসে আপতিত হয়েছে। তা আপতিত হওয়ার পরে সে এই বরাবর প্রতিফলিত হয়েছে, ঠিক আছে, এই যে এই বরাবর সে প্রতিফলিত হইল। তাহলে প্রথম যে নিয়মটা ছিল, কোন একটা আলোক রশ্মি যদি সমান্তরালে যায় ফোকাসের মধ্য দিয়ে চলে আসবে। ওকে, তাহলে আমরা মনে করি এই বরাবর এম আর পথে চলে গেছে। আরেকটা আলোক রশ্মি, আমি কি বলছিলাম স্যার, যদি ফোকাসের মধ্য দিয়ে কোন একটা আলোক রশ্মি যায়, ফোকাসের মধ্য দিয়ে, তাহলে এখন দেখেন এই যে আমরা ফোকাসের মধ্য দিয়ে কোন একটা আলোক রশ্মি কি করলাম স্যার, এখানে পাঠাইলাম। ওকে, এই যে স্যার আমরা ফোকাসের মধ্য দিয়ে কোন একটা আলোক রশ্মি পাঠাইলাম। তাহলে আমরা সকলে জানি ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো একটা আলোক রশ্মি যায়, প্রতিফলনের পরে সেটা কি হয় স্যার, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে আসে। প্রতিফলনের পরে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে আসে, ঠিক আছে। এই যে স্যার, তাহলে কি হলো, ফোকাসের মধ্য দিয়ে সে দেখেন আপতিত হয়েছে, আর এই যে পরবর্তীতে সমান্তরাল হয়ে চলে আসে। তাহলে মনে করি এই বরাবর চলে গেছে। এখন দেখেন এই দুইটা বিন্দু, এই যে দুইটা প্রতিফলিত রেখা, এই যে একটা প্রতিফলিত রেখা আর এই যে একটা প্রতিফলিত রেখা, তারা দুইজন কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বিন্দুটাই হচ্ছে, এই যে এই বিন্দুটাই হচ্ছে, আমি মনে করি এটা অ্যাডেশ বিন্দু। এখান থেকে একটা কি করেন স্যার, লম্ব টানেন। কি করেন স্যার, একটা লম্ব টানেন, টানলাম। এটা মনে করি সাপোজ হচ্ছে স্যার বি বিন্দুতে ছেদ করে, বিডেশ বিন্দুতে। তাহলে এই অ্যাডেশ বিডেশ বিন্দুটাই হচ্ছে আপনার এবি এর প্রতিবিম্ব। অ্যাডেশ বিডেশ বিন্দুটাই হচ্ছে আপনার এবি এর প্রতিবিম্ব, ঠিক আছে। এখন এই প্রতিবিম্বের কি করতে হবে স্যার, বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি পাইলেন আপনি এখানে, প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এক নাম্বার, এই প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব। এই প্রতিবিম্বটা কেমন স্যার বলেন তো, বাস্তব। দুই নাম্বার, দেখেন তো এটার মাথাটা কোন দিকে, আগে কিন্তু দেখেন এ বিন্দুটা উপরে ছিল বা এটার মাথার উপর দিকে ছিল, বাট এখানে কেমনে আছে, ঝুলে আছে, উল্টো অবস্থায় আছে না। তাহলে এই প্রতিবিম্বটা কেমন, উল্টো। আর এইটা, এটা দেখেন তো, আপনার লক্ষ্যবস্তু যতটুকু ছিল তার থেকে কিন্তু একটু ছোট হয়েছে, তার থেকে কি হয়েছে স্যার, একটু ছোট হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, ছোট যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলবো প্রতিবিম্বটা হচ্ছে গর্বিত। আর যদি লক্ষ্যবস্তুর থেকে বড় হয় তখন সেটাকে আমরা বলবো বিবর্ধিত। যদি ছোট হয় বলবেন গর্বিত, আর যদি বড় হয় তখন কি বলবেন, বিবর্ধিত বলবেন, ঠিক আছে। তাহলে আমরা একটু এখন হচ্ছে এই যে প্রতিবিম্বের কথা বলতেছি এতক্ষণ যাবত, কিন্তু প্রতিবিম্বের আমি কোনো সংজ্ঞা এতক্ষণ যাবত আপনাদের দেই নেই। তো এখন চলেন আমরা একটু প্রতিবিম্বের সংজ্ঞাটা নিয়ে কথা বলি, যে আসলে প্রতিবিম্বটা কাকে বলে। তো দেখেন, কোনো বিন্দু হতে, কোনো বিন্দু হতে এক বা একাধিক আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে দ্বিতীয় যে বিন্দুতে যা মিলিত হয়, এ দেখেন এ বিন্দু থেকে কি হয়েছে, এক বা একাধিক আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে যায় দ্বিতীয় যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকেই ওই আগের বিন্দুর কি বলা হবে, প্রতিবিম্ব বলা হবে, ঠিক আছে। তার মানে এই যে অ্যাডেশ বিন্দুটাই হচ্ছে প্রতিবিম্ব, আর বি বিন্দুর প্রতিবিম্ব হচ্ছে স্যার এই যেটা বিডেশ, ঠিক আছে। এই দুইটা বিন্দুকে, এই দুইটা বিন্দুকে যদি যোগ করে দেন তাহলে আপনি এই এ বি লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব পাবেন এইটা। কথা ক্লিয়ার? তাহলে কোন বিন্দু থেকে নিঃসৃত এক বা একাধিক আলোক রশ্মি দর্পণ আপতিত হয়ে প্রতিফলনের পরে দ্বিতীয় যে বিন্দুতে যা মিলিত হয় সেটাই হচ্ছে প্রথম বিন্দুর প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বটা বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। বাস্তব কখন, যদি প্রতিফলিত রেখাগুলা সরাসরি মিলিত হয়। দেখেন এখানে কিন্তু আপনি সরাসরি ডিরেক্ট, মানে এখান থেকে আসছিল বাধাপ্রাপ্ত হয়ে পরে যে বরাবর গেছে এইখানে মিলিত হয়েছে। তো যদি সরাসরি মিলিত হয় সেটা হবে বাস্তব। আর যদি আপনাকে বিবর্ধিত করা লাগে, এক্সট্রা ইঞ্জিনিয়ারিং করা লাগে, সেটা হবে অবাস্তব, ঠিক আছে। তো সরাসরি মিলিত না হয়ে যদি তাদেরকে পিছন দিকে বর্ধিত করার পরে তারা যদি মিলিত হয় সেটা হবে অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এটা কিন্তু দেখেন সরাসরি মিলিত হয়েছে সেই জন্য লিখছি আমি বাস্তব। আর এটা কেমন, উল্টো।
আর এটাকে আকারে ছোট সেজন্য গর্বিত। কথা ক্লিয়ার? এই রকম বিষয় বা এইটা সেটা বলতেছিলাম যে এই যে প্রতিবিম্ব অঙ্কন গুলা স্যার পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখন অবতল দর্পণের কি আছে স্যার? 6টা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট আছে? 6টা। তো এই 6টা পয়েন্টের আপনি কি করতে পারবেন? প্রতিবিম্ব অঙ্কন করতে পারবেন। সো 6টা পয়েন্টে প্রতি লক্ষ্যবস্তু রাখলে প্রতিবিম্বগুলা কেমন হবে সেটা দেখেন। তাহলে পয়েন্টগুলো যদি আমি একটু চিহ্নিত করে দিই আপনাদেরকে। পয়েন্টগুলো যদি চিহ্নিত করে দিই। 1 নাম্বার হচ্ছে অসীম। 1 নাম্বার হচ্ছে কি বলেন তো? অসীম। তাহলে অসীম বলতে 1 নাম্বার পয়েন্ট চিন্তা করলেন। ঠিক আছে? তারপরে অসীম আর এই যে আপনার বক্রতার কেন্দ্র, এই দুটার মাঝামাঝি যে অবস্থানটা আছে বা এই যে এটাকে বলতে পারেন এটা 2 নাম্বার। বক্রতার কেন্দ্রটা হচ্ছে আপনার 3 নাম্বার। তারপর বক্রতার কেন্দ্র আর ফোকাস এটার মাঝখানের অবস্থানটা মনে করেন 4, ফোকাসটার মনে করেন 5 এবং ফোকাসের ভিতরে মেরুর মধ্যবর্তী অবস্থানটা হচ্ছে 6। তাহলে এই 6টা অবস্থানে কি করতে পারেন স্যার? আপনি লক্ষ্যবস্তু রাখতে পারেন এবং 6টা অবস্থানে যদি লক্ষ্যবস্তু রাখেন তাহলে কি পাবেন? একটা প্রতিবিম্ব পাবেন। এখন সেটা আপনি কেমনে বের করতে পারবেন? সেটা আপনি কেমনে বের করতে পারেন? দেখেন, একটা সূত্র বলে দিচ্ছি, সেই সূত্রের সাহায্যে আপনি বের করতে পারবেন। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। দেখেন, অবস্থান, প্রতিবিম্বের অবস্থানটা হবে 6 মাইনাস লক্ষ্যবস্তুর অবস্থান। 6 মাইনাস লক্ষ্যবস্তুর অবস্থান, অর্থাৎ আপনি 6 থেকে জাস্ট কি করবেন? লক্ষ্যবস্তুর যে অবস্থানটা আছে সেটা বাদ দিয়ে দিবেন। ঠিক আছে? 6 থেকে যদি লক্ষ্যবস্তুর অবস্থানটা বাদ দেন তাহলে আপনি প্রতিবিম্বের অবস্থানটা পেয়ে যাবেন। সো খেয়াল করেন, আমি যদি বলি যে আমার লক্ষ্যবস্তুটা কয় নম্বরে ছিল? 1 নম্বরে ছিল। এই যে 1 নম্বর অসীমে ছিল। তাহলে আমি যদি 6 থেকে লক্ষ্যবস্তুর অবস্থানটা কত? 1, তাহলে কত আসে স্যার? 5। তখন দেখবেন আপনারা এই অসীমে যদি কোনো লক্ষ্যবস্তু, অসীম থেকে যদি কোনো লক্ষ্যবস্তু আসে, ঠিক আছে, তাহলে সেটার প্রতিবিম্বটা হবে এই 5 নম্বর অবস্থান। 5 নম্বরটা কোথায় আছে? এই ফোকাস তলে, এইখানে এসে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসের মধ্যে। এটা 5 নম্বর। তাহলে 1 এ লক্ষ্যবস্তু রাখলে 5 এ হচ্ছে। ঠিক আছে? তার মানে আপনি যদি লক্ষ্যবস্তুটা 1 নম্বর রাখেন, প্রতিবিম্ব পাবেন 5 নম্বরে। কথা ক্লিয়ার? এখন আসেন 2 নাম্বার, মানে এই যে অসীম আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো একটা যদি ডিসটেন্স রাখেন তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, লক্ষ্যবস্তুর আপনি কয় নাম্বার রাখছেন? 2 নাম্বারে। লক্ষ্যবস্তু কয় নাম্বার রাখছেন? 2। তাহলে 6 বিয়োগ 2 থাকে কত? 4। দেখেন তো 4 কোনটা? এই যে 4 হচ্ছে কিন্তু এই ফোকাস আর এই যে বক্রতার কেন্দ্র। ফোকাস আর বক্রতার কেন্দ্র। আচ্ছা, একটু ওয়েট করি আমরা।
না, কারেন্ট যায় না, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। লাইভ চলতেছে না। প্রতিবিম্বের অবস্থানগুলো যে আমরা এই 6টা পয়েন্টে লক্ষ্যবস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব গঠন হবে সেটা আমরা খুব সহজে বের করতে পারি। ঠিক আছে, তাহলে যদি আপনি এই 2 নম্বর পয়েন্টটাতে রাখেন, অর্থাৎ এই জায়গায় মানে এই পশ্চিম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে যে কোনো একটা অবস্থান হতে পারে, সেটা এখানে এখানে, এটাকে আপনি 2 নম্বর হিসেবে বিবেচনা করবেন। তো এই 2 নম্বরে যে লক্ষ্যবস্তুটা রাখা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা হবে 4 নম্বর। দেখেন এই যে, অর্থাৎ
বক্রতার কেন্দ্র এবং ফোকাস এর মধ্যবর্তী যে কোনো একটা স্থানে হবে। ঠিক আছে, তো এই যে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেখানেই হয়েছে। তারপরে 3 নাম্বার যদি রাখেন তাহলে 3 গঠিত হবে, মানে বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে বক্রতার কেন্দ্রেই প্রতিবিম্ব কোণটা গঠিত হবে। ঠিক সেম ভাবে 4 নাম্বার রাখলে 2 নম্বরে হবে, 5 নাম্বার রাখলে 1 নম্বরে হবে। 6 নম্বরে যদি রাখেন তাহলে 6 নম্বরে যদি রাখেন সেটা দেখেন 6 বিয়োগ 6 শূন্য, তাহলে এইটা কোথায় হবে? এইটা হবে ডাইরেক্ট স্যার এই দর্পণের বাহিরে, এই দিকে। ঠিক আছে, এই 6 নাম্বারটাই পরীক্ষায় বেশি আসে, এই 6 অথবা এই 2। ঠিক আছে, 3, তাহলে 6 2 3 এই তিনটা পয়েন্ট থেকে আপনাদের পরীক্ষায় প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে বলে। তাহলে এখন চলেন স্যার আমরা এই 6 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। যদি 6 নম্বর অবস্থানে লক্ষ্যবস্তুটা থাকে, ঠিক আছে, এই হচ্ছে স্যার আমাদের এটা মনে করে হচ্ছে স্যার আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে স্যার আমাদের ফোকাস, এটা হচ্ছে মেরুবিন্দু, এটা একটা অবতল দর্পণ। ঠিক আছে, সো এখানে কোনো একটা লক্ষ্যবস্তু আছে আপনার এই জায়গায়, এই জায়গায় কি আছে স্যার? একটা লক্ষ্যবস্তু আছে, যে এবি হচ্ছে একটা লক্ষ্যবস্তু। তো এই এবি যে একটা লক্ষ্যবস্তু আপনার এখানে আছে, প্রথমত এ বিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এই যে আপনার প্রধান অক্ষ, এটা সমান্তরালে একটা আলোক রশ্মি যাবে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে কোন একটা আলোক রশ্মি আপতিত হইলে সেটা প্রতিফলনের পরে কোন বিন্দু দিয়ে যায় বলেন তো স্যার? ফোকাসের মধ্য দিয়ে, এই যে স্যার ফোকাসের মধ্য দিয়ে সে চলে যাবে, এই যে ফোকাসের মধ্য দিয়ে চলে আসলো। ঠিক আছে, আরেকটা আলোক রশ্মি কি করবে স্যার? আরেকটা আলোক রশ্মি হচ্ছে স্যার এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে। এখন আমরা সবাই জানি বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয় তাহলে সেটা ওই বরাবরই চলে যায়, তাই না? তাহলে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওটা কিন্তু ওই বরাবরই চলে গেল। ঠিক আছে, তাহলে এখন আপনি খেয়াল করেন এই যে একটা প্রতিফলিত রেখা, এই যে একটা প্রতিফলিত রেখা, এরা দুইজন কি কখনো মিলিত হবে? এরা দুইজন কিন্তু কখনোই মিলিত হবে না। তাহলে কি করতে হবে? এদেরকে পিছন দিকে বর্ধিত করবেন। ঠিক আছে, এদেরকে কি করবেন? পিছন দিকে বর্ধিত করবেন। তাহলে আপনি এটারে পিছন দিকে বর্ধিত করেন, এই যে আপনি পিছন দিকে বর্ধিত করছেন। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনি এটারও পিছন দিকে বর্ধিত করেন, এটারও পিছন দিকে কি করেন স্যার? বর্ধিত করেন। তো আপনি এই দুইটারে যদি পিছন দিকে বর্ধিত করেন তাহলে দেখেন তারা একটা বিন্দুতে যায় মিলিত হয়, এই যে একটা বিন্দুতে যায় মিলিত হয়েছে, এটা হচ্ছে আপনার এডেশ বিন্দু। তো এখান থেকে একটা লম্ব টানেন, তাহলে এটা হবে স্যার আপনার বিডেশ বিন্দু। তাহলে এডেশ বিডেশ, এই যে এডেশ এবং বিডেশ যেটা পাইছেন, এডেশ বিডেশ যেটা পাইছেন, এটাই হচ্ছে আপনার প্রতিবিম্ব। তো এখানে রেখাগুলো যেহেতু বাস্তবে মিলিত হয় নাই, আপনাকে বর্ধিত করা লাগছে, সুতরাং এই প্রতিবিম্বটা হচ্ছে অবাস্তব, অবাস্তব। ঠিক আছে, আর এটা যেহেতু আহ, লক্ষ্যবস্তুর থেকে অনেকটা বড়, সেজন্য আপনি বলবেন অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আরেকটা হচ্ছে কি স্যার, এটা কিন্তু প্রধান অক্ষের কি আছে? উপরে আছে। প্রধান অক্ষের উপরে থাকলে বলবেন সোজা, আর যদি নিচে থাকে তাহলে বলবেন উল্টা। দ্যাটস এনাফ। এটা পরীক্ষা অনেক বেশি মাত্রায় আমাদের পরীক্ষা আসে। ঠিক আছে, আরো কিছু কোশ্চেন আছে স্যার। তাহলে আমরা অবতল দর্পণের দর্পণ গঠন প্রক্রিয়াটা একটু যে জানলাম, এখন চলেন আমরা একটু উত্তল দর্পণটা দেখে আসি। উত্তল দর্পণে কেমনে প্রতিবিম্ব গঠন হয়। তো আপনি এখানে মনে করেন যে এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, এই যেটা, ঠিক আছে, এটা ভিতর দিকে প্রলেপ লাগানো আছে। ঠিক আছে, এটা ভিতরের দিকে কি আছে স্যার? প্রলেপ লাগানো আছে। এখন এটাকে আমরা মনে করি প্রধান অক্ষ, এটাকে আমরা মনে করি প্রধান অক্ষ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। এখন এটা মেরুবিন্দু। তো এখানে কি আছে? একটা লক্ষ্যবস্তু আছে এই জায়গায়, এখানে একটা লক্ষ্যবস্তু আছে, এবি একটা লক্ষ্যবস্তু আছে। এই এবি লক্ষ্যবস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আপনার আসলো, এই যে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এখানে এসে আপতিত হলো।
ঠিক আছে। তো প্রধান অক্ষের সমান্তরালে এসে একটা রশ্মি আপতিত যখন হবে, প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এসে কি হইলো, আপতিত হইলো নাকি? তা আপতিত হইলে আমরা জানি সেটা কোন বিন্দু দিয়ে যাবে, ফোকাস দিয়ে যাবে। এখন তো আর এটা ভিতরে প্রবেশ করতে পারবে না, তার মানে সে ফোকাস বরাবর, কোন বরাবর স্যার, এই ফোকাস বরাবর এই দিকে চলে যাবে। ঠিক আছে, এই যে দিকে চলে গেল। ওকে, আর একটা আলোক রশ্মি কি করবে স্যার, এই যে আমাদের বক্রতার কেন্দ্র আছে না স্যার, এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর। তাহলে দেখেন বক্রতার কেন্দ্র বরাবর একটা রশ্মি আপতিত হইল। তা আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয় সেটা সেই বরাবরই চলে যায়, তাহলে এটা দেখেন এই যে এই বরাবরই চলে যাবে। তাহলে এই দিকে রেখাটা মিলিত হওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নাই। আছে? এই দুইটা রেখা এই পাশে কখনো মিলিত হবে? কখনোই মিলিত হবে না। তখন কি করতে হবে? আমাদেরকে পিছন দিকে বর্ধিত করতে হবে। তার আপনি পিছন দিকে বর্ধিত করেন, এই যে এই একটা ফোকাসের সাথে মিলিত হবে এসে, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের সাথে এসে মিলিত হবে। এই যে দুটো যে বর্ধিত করছেন, তারা দুইটা কিন্তু দেখেন একটা বিন্দু ছেদ করছে, এটা হচ্ছে অ্যাডেস বিন্দু। এখান থেকে লম্ব টানেন, এটা হচ্ছে স্যার আমাদের বিদেশ বিন্দু। তাহলে এই অ্যাডেস বিদেশটাই হচ্ছে এবি এর অবাস্তব প্রতিবিম্ব। এটা হচ্ছে একটা উত্তল দর্পণের ক্ষেত্রে, তাহলে উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠনটা এরকমই হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আপনি লক্ষ্যবস্তুটা যেখানেই রাখেন না কেন, প্রতিবিম্বটা অল টাইম কি হবে, অবাস্তব হবে আর কর্বিত হবে। দেখেন এটার যদি আমি বৈশিষ্ট্যগুলো লিখি, এক নম্বর হচ্ছে এটার বাস্তব না বাস্তব, এটা হবে অবাস্তব, তাই তো। দুই নম্বর হচ্ছে এটা হবে কর্বিত। তিন নম্বর হচ্ছে এটা যেহেতু প্রধান অক্ষের উপরে আছে, তার মানে বলবেন এটা সোজা। কথা ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এখন আপনাদেরকে এখানে একটু কিছু কথা বলতে চাই। ফোকাস দূরত্ব এফ মানে আমরা বুঝি দর্পণ প্রস্তুতকারী অথবা লেন্স গঠনকারী একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনটা হচ্ছে এরকম, 1/f is equal to 1/u plus 1/b। ঠিক আছে, এরকম একটা সমীকরণ আছে। এখন এই সমীকরণটার মধ্যে কোনটা দ্বারা কি বোঝায় এটা আপনাকে বুঝতে হবে, কোনটা দ্বারা কি বোঝায়। এখানে এফ মানে তো ফোকাস দূরত্ব, এটা সবাই আমরা জানি। এফ মানে কি স্যার? ফোকাস দূরত্ব। আর ইউ মানে হচ্ছে মেরু থেকে, ঠিক আছে, কোন বিন্দু থেকে? মেরু বা দর্পণ থেকে, আপনি বলতে পারেন দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। ঠিক আছে, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব বা মেরু থেকে দর্পণ, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউ। আর বি হচ্ছে স্যার মেরু থেকে বিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। তার মানে খেয়াল করেন স্যার, এখানে এটা হচ্ছে আপনার মেরু বিন্দু, এটা এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স আপনি পাচ্ছেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এইটুকু হচ্ছে স্যার আপনার ইউ। আর এই ফোকাস থেকে এই যে পর্যন্ত যে ডিস্টেন্সটা আপনি পাচ্ছেন, ফোকাস থেকে এই যে পর্যন্ত, এটা হচ্ছে আপনার ফোকাস দূরত্ব। আর এই যে মেরু থেকে এটা হচ্ছে বিম্ব, তাহলে মেরু থেকে বিম্বের দূরত্বটা হচ্ছে আপনার বি। মেরু থেকে বিম্বের দূরত্বটা হচ্ছে কি স্যার আপনার বি। তাহলে এইটুকু হচ্ছে ভি, এইটুকু হচ্ছে এফ, আর এইটুকু হচ্ছে ইউ। এই তিনটা দূরত্ব যদি বুঝেন তাহলে কিন্তু অঙ্কটা বা এই রিলেটেড অঙ্ক যদি পরীক্ষা আসে আনসার করতে পারবেন। এখন স্যার আমরা যে আলোচনাগুলো করলাম এখানে দেখেন সবগুলো লেখা আছে যে কোথায় লক্ষ্যবস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এ টু জেড তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এ টু জেড তথ্যটা কি আছে এখানে দেওয়া আছে। তারপরে স্যার দর্পণের যে সাধারণ সমীকরণ, এটা দর্পণের সাধারণ সমীকরণ, একই সাথে হচ্ছে লেন্সেরও সাধারণ সমীকরণ। ঠিক আছে, লেন্সের সাধারণ সমীকরণ। ওকে, তাহলে এই সমীকরণটা তো আমি একটু আগে বলে দিলাম। এখানে বি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব বা লক্ষ্য বস্তুর দূরত্ব। এরপরে আসেন আমরা বিবর্তন নিয়ে একটু কথা বলি। বিবর্তন মানে হচ্ছে লক্ষ্য বস্তুর থেকে প্রতিবিম্বটা কতটুকু বড়, মানে লক্ষ্য বস্তুর উচ্চতা আর প্রতিবিম্বের উচ্চতার মধ্যবর্তী যে অনুপাতটা আছে, রেশিওটা আছে, সেটাকে আপনি কি বলবেন? বিবর্ধন বলবেন। এই বিবর্ধনটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এই এম বের করার দুইটা ইকুয়েশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে এম সমান সমান মাইনাস ভি বাই ইউ, আরেকটা হচ্ছে স্যার এল ড্যাশ বাই এল। এল ড্যাশ মানে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা, হাইটটা কত, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা কত। আর এই নিচের যে এলটা দেখতে পাচ্ছেন, এটার মিনিংটা হচ্ছে লক্ষ্যবস্তুর হাইট বা লক্ষ্যবস্তুর উচ্চতা কত। তাহলে এই প্রতিবিম্বের উচ্চতা আর লক্ষ্যবস্তুর উচ্চতা, এই দুইটার যে রেশিও বা অনুপাত, সেটাকে কি বলি স্যার আমরা? সেটাকেই বলি হচ্ছে বিবর্ধন। এই যেটাকে আমরা
এম দ্বারা প্রকাশ করি। এখন একটু চিহ্নের বিষয় আছে। এই যে ইউ এর মান বলতেছি, ভি এর মান বলতেছি, এই ইউ বি এর মান কিন্তু পরিবর্তিত হয়, কখনো পজিটিভ কখনো নেগেটিভ হয়। তো কখন পজিটিভ কখন নেগেটিভ সেটা নিয়ে একটু আমরা একটা কথা বলবো এখন। দেখেন, ফোকাস দূরত্ব, একটা কথা বলি, এটা দর্পণ। দর্পণের দেখেন এই পাশটা পজিটিভ চিন্তা করলে এই পাশটা কি চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা করতে হবে। এক পাশটা যদি আপনি পজিটিভ ধরেন তাহলে অপর পাশটা কি হবে, নেগেটিভ। আপনার সামনে থাকলে পজিটিভ, পিছনে থাকলে নেগেটিভ। ওকে, বাস্তব হলে পজিটিভ, অবাস্তব হলে নেগেটিভ। তাহলে খেয়াল করেন ফোকাস দূরত্বটা, ফোকাস দূরত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি অবতল দর্পণ, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হয় পজিটিভ, এফ এর মানটা হয় পজিটিভ। আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হয়টা, ফোকাস দূরত্বের ভ্যালুটা কি হবে, নেগেটিভ হবে, মাইনাস হবে, ঋণাত্মক হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, এই যে বি এর ভ্যালুটা যদি বাস্তব হয় প্লাস, অবাস্তব হইলে মাইনাস। যদি বাস্তব কোনো প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা হবে পজিটিভ, আর অবাস্তব যদি গঠিত হয় সেটা হবে নেগেটিভ। আমি যে বলছিলাম যে আয়নার, আপনি যদি আয়নার বা দর্পণের সামনের দিকটা পজিটিভ দিয়ে ধরেন তাহলে পিছনের দিকটা কি চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা করতে হবে। এই কথা এখানে লেখা। আর বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বের ক্ষেত্রে আমরা কি বলবো, লক্ষ্য বস্তুটাকে অল টাইম পজিটিভ বিবেচনা করা হয়। ঠিক আছে। আর এখানে একটু বলি, বিবর্ধনটা যদি আমাদের যে প্রধান অক্ষটা থাকে সেটার উপরে যদি দেখেন লক্ষ্যবস্তু আছে তাহলে আপনি বিবর্ধনটা হবে পজিটিভ ভ্যালু আসবে। আর যদি দেখেন যে না কি আছে, এটা উল্টা আছে, হ্যাঁ, তো তাহলে কি হবে, এটা এম এর ভ্যালুটা হবে নেগেটিভ বা বিবর্ধনটা নেগেটিভ আসবে। তাহলে এই যে চিহ্নের যে ভ্যালুগুলো, চিহ্ন কখন পজিটিভ কখন নেগেটিভ এটা বুঝতে হবে। আপনি যদি এটা না বুঝেন আপনি 100% পরীক্ষায় যে অঙ্ক ভুল করবেন, এই রিলেটেড এই সূত্র থেকে যদি কোনো প্রশ্ন আসে আপনি ভুল করবেন। ঠিক আছে, সেই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব। হ্যাঁ, একটা সৃজনশীল প্রশ্ন দেখব। আচ্ছা, একটু সৃজনশীল প্রশ্ন একটা দেখি। এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকে কি বলছো দেখেন, একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার। আপনি দর্পণের বক্রতার ব্যাসার্ধ থেকে অনায়াসে ফোকাস দূরত্ব বের করতে পারবেন। দর্পণটির প্রধান অক্ষের উপর মেরু হতে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হলো। ঠিক আছে। একটা অবতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 40 সেন্টিমিটার। দর্পণটির প্রধান অক্ষের উপর মেরু হতে 15 সেন্টিমিটার দূরে কি আছে স্যার, একটা বস্তু বা লক্ষ্যবস্তু রাখা আছে। তাহলে ছোট ক কি বলছে আমাদের, আচ্ছা ক খ যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে, ক খ যে কোনো একটা কোশ্চেন কিন্তু আপনার পরীক্ষায় থাকতে পারে। ক খ এরকম থাকতে পারে যে দর্পণ কাকে বলে, প্রতিফলনের সূত্রগুলো লিখো। ঠিক আছে, এরকম কিছু কোশ্চেন আসতে পারে পরীক্ষায় ক খ নম্বরে। তো ক খ বাদ দিলে আমরা হচ্ছে এই গ নাম্বার আর এই বড় গ যেটা আছে গ, এই দুইটা কোশ্চেন একটু কথা বলি। কি বলছে, দর্পণটিতে গঠিত প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে সেই দূরত্বটা বের করতে বলছে। আপনি একটু ভালো করে খেয়াল করেন এখানে কি কি ডাটা আপনাদের দেওয়া আছে। বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে এফ দেওয়া আছে। আর হচ্ছে মেরু হতে লক্ষ্যবস্তুর যে দূরত্বটা সেই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে এই বক্রতার ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে কত, 40 সেন্টিমিটার। আর ইউ এর মান এটা দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। ইউ এর মান দেওয়া আছে কত, 15। ইউ হচ্ছে 15। এ আর হতে আপনি কি বের করতে পারবেন, এফ বের করতে পারবেন, কারণ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু আর বাই 2 আমরা জানি। তাহলে এখানে এফ যদি আর কত 40, 40 এর দুই দ্বারা ভাগ করেন কত আসবে, 20 সেন্টিমিটার হবে। এফ পেয়ে গেলাম। সেম ভাবে আমরা ইউ পেয়ে গেলাম। কি বের করতে হবে, বি বের করতে হবে। চিহ্নের কথা, ইউ তো অলওয়েজ পজিটিভ, প্লাস এফটা কি, অবতল দর্পণ, সেজন্য এফ এর মানটা প্লাস। সো আমাদের চিহ্ন ঠিক আছে। এখন আমরা বিটা বের করে দেখব। ওকে, চলেন আমরা বিটা বের করি। তাহলে এভাবে লিখবেন যে আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি সমান হচ্ছে ওয়ান বাই এফ। ওকে,
সো আপনার বি দরকার, তাহলে 1/b এই পাশে রাখেন আর 1/u ওই পাশে নিয়ে যান, তাহলে এরকম হবে, হবে না? এফ এর মান কত দেওয়া ছিল স্যার? 20 মাইনাস ইউ এর মান কত দেওয়া আছে স্যার? 15। মান যার যেটা দেওয়া ছিল সেটা আপনি লিখে দিলেন, ঠিক আছে? দর্পণের মধ্যবিন্দুটাকে মেরুবিন্দু বলা হয়, ঠিক আছে? দর্পণের যে মধ্যবিন্দুটা থাকে সেই মধ্যবিন্দুটাকে আপনি মেরুবিন্দু বলতে পারেন, ওকে? আচ্ছা, যদি কারেন্ট না থাকে, দেখতে না পারেন, পরবর্তীতে পারবেন, কারণ এই ক্লাসটা এখানে রেকর্ড হিসাবে থাকবে। তো আপনি যখন কারেন্ট আসবে তখন সেটা রিপিট করে নিতে পারবেন, ওকে? এখন আমাদের স্যার লসাগু, এই জায়গায় আমরা লসাগু হচ্ছে কত? 20 আর 15 লসাগু হবে 60। 3 বিয়োগ 4, তার মানে হচ্ছে -1/60। 1/b উল্টায় দেন, উল্টায় দিলে কি আসবে? b সমান আসবে -60। তাহলে এই যে দেখেন, আমরা প্রতিবিম্বের যে দূরত্বটা ছিল, প্রতিবিম্বের দূরত্বটা আমরা পেয়ে গেছি। এটাই আমাদের আনসার। এই ধরনের অঙ্ক পরীক্ষার মধ্যে 100% গ্যারান্টি দিয়ে রাখতে পারি যে আসার সম্ভাবনা আসতে পারে, ঠিক আছে? সূত্র লিখবেন, মান বসাবেন, এই যে তারপরে যেটা পাবেন সেটা। এখন বলেন তো এখানে মাইনাস কেন আসলো? মাইনাসটা আসছে এই কারণেই, এই প্রতিবিম্বটা হবে অবাস্তব, সেই কারণে মাইনাস আসছে, ওকে? এখন আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি। গ নম্বর কি বলছে স্যার? যে রশ্মি চিত্র অঙ্কন করে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি বিশ্লেষণ করো। এরা এখানে অঙ্কন করা আছে, আমি এখান থেকে দেখাই দিই। এটা আমি অলরেডি অঙ্কন করাই দিয়েছি আপনাদেরকে। এই যে এখানে দেখানো আছে, হ্যাঁ, একটু খেয়াল করেন স্যার, আমি এখান থেকে জাস্ট দেখাই দিই। এইটুকু ডিস্টেন্স কত ছিল আমি দেখেন, আমি কেমনে বুঝাই। এটা এখানে দিয়েছি, এটা ভুল করছে, হ্যাঁ, এটা বাদ দেন। এইটুকু কত? 20, ঠিক আছে? এইটুকু কত আছে স্যার? 20 আছে। তার লক্ষ্যবস্তু আছে কত? 15তে। তার মানে মনে করি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 15 সেন্টিমিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার 15 সেন্টিমিটার, ওকে? এই যে এইটুকু হচ্ছে 15, এইটুকু হচ্ছে কত? 15। তাহলে এটা হচ্ছে আপনার লক্ষ্যবস্তু। তো আমরা প্রথমত জানি যে প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, এই যে দর্পণে এসে কি হলো? আপতিত হইলো। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসলে সেটা হচ্ছে ফোকাসের মধ্য দিয়ে চলে যায়। এই যে দেখেন স্যার, ফোকাসের মধ্য দিয়ে, এই যে ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। তারপর আরেকটা আলোক রশ্মি কি করবে স্যার? আরেকটা আলোক রশ্মি হচ্ছে স্যার, এই যে বক্রতার কেন্দ্র আছে না, এই বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে। তো বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, তাহলে সেটা বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? বক্রতার কেন্দ্রের মধ্য দিয়েই সেটা চলে যাবে। তাহলে এই যে একটা প্রতিহত রেখা, এই যে একটা প্রতিহত রেখা, এরা দুজন এইদিকে কখনো মিলিত হবে না। সেজন্য আপনি কি করবেন? পিছন দিকে যদি বাড়াই দেন, ঠিক আছে, পিছন দিকে যদি বাড়াই দেন, তাহলে একটা বিন্দু যায় মিলিত হবে। সেটাই হচ্ছে কি স্যার আপনার এ ড্যাশ, এখান থেকে লম্ব টানবেন, সেটা হবে বি ড্যাশ। তো এটাই হচ্ছে কি স্যার আপনার প্রতিবিম্ব, ওকে? এটা দরকার নাই, ঠিক আছে, এটা দরকার নাই। এটা লক্ষ্যবস্তু হবে এই জায়গায়, ওকে? এটা লক্ষ্যবস্তুটা হবে ওই জায়গায়, এখানে লক্ষ্যবস্তু না। এই টোটালটা মুছে দিচ্ছি। এই যে প্রতিবিম্বটা হবে এরকম। আহ তারপর এটার আকৃতি প্রকৃতি বলে দিবেন, আর কেমন অঙ্কন করছেন সেই কথাগুলো এখানে বলে দিবেন, ওকে? এর সাথে আমাদের হচ্ছে আহ আলোর প্রতিফলনের যে অধ্যায়টা ছিল সেটা কিন্তু কমপ্লিট। এখন আমরা চলেন আলোর প্রতিসরণ নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? আলোর প্রতিসরণ নিয়ে কথা বলি, অর্থাৎ চ্যাপ্টার 9 আমরা আলোর প্রতিসরণ নিয়ে কথা বলবো। এটা মোটামুটি একটু বড় অধ্যায় আছে, হ্যাঁ?
প্রতিসরণ বলতে কি বোঝায়? প্রতিসরণ মানে হচ্ছে আলোক রশ্মিটা মনে করেন এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যায়, একটা মাধ্যমের যে বিভব আছে সেটা ভেদ করে যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে তখন আমরা সেটাকে কি বলি? আলোর প্রতিসরণ বলি। অর্থাৎ আলোক রশ্মির দিক পরিবর্তনের মাধ্যমে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার যে ঘটনাটা আছে সেটাকে আমরা কি বলতেছি? আলোর প্রতিসরণ। সাপোজ মনে করেন এখানে দুইটা মাধ্যম আছে, এখানে কি আছে? দুইটা মাধ্যম আছে, ঠিক আছে? এটা ধরুন বিভব তল, হ্যাঁ? তাহলে বিভব তলের উপরে একটা মাধ্যম আছে, এটার কি আছে স্যার? উপরে একটা মাধ্যম। তো মনে করেন উপরটা হচ্ছে বায়ু মাধ্যম মানে হালকা, নিচেরটা হচ্ছে পানি মাধ্যম মানে একটু ঘন আর কি, হ্যাঁ? এখন কি হবে? সাপোজ যদি এই মাধ্যম থেকে এই মাধ্যম আলোক রশ্মি যায়, এই মাধ্যম থেকে মনে করেন এই মাধ্যমে গেছে, এটা অবিলম্ব, তাহলে কি হবে? তার এই বরাবর যাওয়ার কথা ছিল সেই বরাবর না গিয়ে একটু দূরে সরে যাবে, অবিলম্ব থেকে এটা দূরে সরে যাবে, ঠিক আছে? তাহলে এই যে একটা মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে আলোটা যাচ্ছে তখন তার দিকের পরিবর্তন হচ্ছে না? তাহলে দিক পরিবর্তনের মাধ্যমে প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার যে ঘটনাটা আছে এটাকে কি বলি স্যার? আমরা আলোর প্রতিসরণ বলতে পারি। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিত, হ্যাঁ, এও, আর এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি, এটা আপনার আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রতিসরণের দুটো সূত্র আছে বা স্নেলের সূত্র আছে। তো প্রতিসরণের সূত্রগুলা কি কি? প্রতিসরণের সূত্র হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অবিলম্ব একই সমতলের উপর থাকবে। তারপরে হচ্ছে আপতন কোণের সাইন, আচ্ছা এখানে বলি, ধরেন সাপোজ স্যার এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে n1 আর এটার প্রতিসরাঙ্কটা হচ্ছে n2। তাহলে 2 নম্বর যে সূত্রটা হচ্ছে আপতন কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইনের অনুপাত, আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত পরস্পর সমান। এটা হচ্ছে 2 নম্বরটা। 1 নম্বর ওই প্রতিফলনের মতোই, বাট 2 নম্বরটা হচ্ছে এরকম, আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এই দুইটা কি থাকে? পরস্পর সমান থাকে। আর এই যে n1 এবং n2 এই দুটাকে কি বলা হয়? মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এখন কথা হচ্ছে প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝি? প্রতিসরাঙ্ক বলতে আমরা বুঝি শূন্য মাধ্যমে যে আলোর বেগটা আছে, ঠিক আছে? এগুলো এখানে আলোচনা করাই আছে, আমি এখান থেকে বলে দিই। এই যে দেখেন এখানে দুটো সূত্র লেখা আছে, n ইজ ইকুয়াল টু sin a বাই sin r, তারপর হচ্ছে এই যে মিউ দ্বারা প্রকাশ করছে, হ্যাঁ, মিউ ইজ ইকুয়াল টু c বাই v, অথবা n ইজ ইকুয়াল টু c বাই v, আপনি যাই বলেন কোনো সমস্যা নাই, একই কথা। n মানে হচ্ছে প্রতিসরাঙ্ক। সো এখানে দেখেন c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ওকে। আর b মানে হচ্ছে আপনি যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করতেছেন সেই মাধ্যমে আলোর বেগটা কত। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগকে ওই মাধ্যমের আলোর বেগ দ্বারা যদি ভাগ করেন বা তাদের যে অনুপাত বা রেশিওটা আছে সেটাকে কি বলা যাবে বলেন তো স্যার? প্রতিসরাঙ্ক বলা যাবে, ঠিক আছে, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, ওকে। আমি তো মেরুর সংখ্যা বলে দিছি, হ্যাঁ, আমি তো মেরুর সংখ্যা একটু আগে না বললাম। আজকে কি আলোচনা করবে এখানে আছে এটুদের সবকিছুই। তারপরে দেখেন এই যে যে কথাগুলো বললাম একটু আগে, দেখেন সবগুলো এখানে লেখা আছে। তো এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, আর নিচেরটা হচ্ছে আমাদের স্যার কাচ মাধ্যম, ওকে। এটা হচ্ছে স্যার আমাদের বায়ু মাধ্যম আর নিচেরটা হচ্ছে কাচ মাধ্যম। তো আলোক রশ্মিটা কি করতেছে? বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমের দিকে যাচ্ছে, অর্থাৎ বায়ু থেকে কোথায় যাচ্ছে? কাচ মাধ্যমে যাচ্ছে। এই মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা মনে করি n1, এই মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে স্যার আমাদের n2। এটা n1, এটা n2। তাহলে আপনি একটু ভালো করেই বলেন যে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমটা কিন্তু একটু ঘন, তার মানে এটা হচ্ছে হালকা, আর এটা কি বলেন তো? ঘন। উপরটা হচ্ছে হালকা, নিচেরটা ঘন। তাহলে আলোক রশ্মিটা যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যাবে, হালকা থেকে যখন গণমাধ্যমের দিকে যাবে তখন দেখেন এই যে যে স্যার অবিলম্বটা আছে, এই অবিলম্বের সে কিন্তু কাছে চলে আসবে, অবিলম্বের কাছে চলে আসবে। এটা কিন্তু একটা ধর্ম বা এই যে দিকের যে পরিবর্তন করে এই দিকের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া, যে আলোক রশ্মিটা যখন হালকা মাধ্যম থেকে গণমাধ্যমের দিকে যায় তখন সে অবিলম্বের কাছে চলে আসে, ঠিক আছে। তার কিন্তু যাওয়ার কথা ছিল এই বরাবর স্যার, এটা দেখেন ওই বরাবর না যেয়ে সে কিন্তু অবিলম্বের একটু কাছে চলে আসে। আর এটা আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ বা সরি প্রতিসরণ কোণ।
তারপরে এখানে একটা সূত্র জানি আমরা, n1 sin i সমান হচ্ছে n2 sin r, অর্থাৎ আপতন কোণের সাইন অনুপাত আর প্রতিসরণ কোণের সাইন অনুপাত পরস্পর সমান। তারপরে স্যার একটা কি, আরেকটা হচ্ছে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে, সরি ঠিক আছে, এখন আমি এটা একটু বুঝে দিই আপনাদেরকে। এখন এইখানে কি বললাম স্যার আমি, যে হালকা থেকে যদি ঘনতে যাই, এখন আমরা যদি একটু দেখি যে গণমাধ্যম থেকে, গণমাধ্যম থেকে যদি সে হালকা মাধ্যমে যায়, এখানে উপরে যদি গ্লাস থাকে, হ্যাঁ এটা তো আমাদের গণমাধ্যম আর এটা হচ্ছে হালকা। উপরে তো ওই যে উপরে তৃতীয় সারির প্রথমেই ওই ওই যে ওই যে ওই বাম সাইডটা দেওয়া নেই, আরো বাইরে ওই যে ওইটা, হয় ওই যে ওইটাই তো প্রথম বইটিতে স্ট্রাকচারাল মেকানিক্স। তো দেখেন এই ক্ষেত্রে তো ঘন থেকে যখন কোথায় যাবে স্যার, হালকাতে যাবে, তখন কি কাহিনীটা বলি। তো মনে করেন গণমাধ্যম হচ্ছে এটা, এখন এই ঘন থেকে কোন একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হয়েছে, তো ঘন থেকে কোন একটা আলোক রশ্মি এই বরাবর আপতিত হয়েছে, তাহলে তার কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু যখন এই ঘন থেকে হালকাতে যাবে তখন অবিলম্ব থেকে সে দূরে চলে যাবে, ঠিক আছে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। সে কারণে আমরা বলতে পারি এই যে তার আপতন কোণটা আছে এবং এই যে তার প্রতিসরণ কোণ আছে, এই ঘন থেকে হালকাতে যখন যায় তখন কিন্তু আপতন কোণটা ছোট হয় আর প্রতিসরণ কোণটা বড় হয়। বাট এই ক্ষেত্রে তার আপতন কোণের মান বড়, প্রতিসরণ কোণের মানটা ছোট। এই ঘনত্বের যখন পরিবর্তন ঘটে তখন এই কোণেরও পরিবর্তন, ঘনত্বের যখন পরিবর্তন ঘটে তখন কোণেরও পরিবর্তন ঘটে। আমরা খুব শীঘ্রই হচ্ছে আপনাদের যে টেকনিক্যাল ইন্টার ফার্স্ট ইয়ার বা টেকনিক্যাল যে ক্লাসগুলো আছে এগুলো শুরু করব, ঠিক আছে, এবং যেদিন থেকে শুরু করব সেটা আপনারা দেখতে পারবেন, সেটা আমাদের পেজে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, স্নেলের একটা সূত্র আছে যা হলো সবসময় কিন্তু এই যে আপতন কোণের সাইন অনুপাত এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাটাকে প্রতিসরাঙ্ক বলা হয়, এটা হচ্ছে স্নেলের সূত্র। এখান থেকে দুইটা সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, যে সংকট কোণ কাকে বলে এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কাকে বলে। তো নরমালি আমরা যদি নিচেরটা মনে করেন এটা হচ্ছে পানি মাধ্যম, এটা হচ্ছে পানি, ওয়াটার, ওকে, সো পানি মাধ্যমটা ঘন আর উপরে আছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে হালকা। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না, ঘন থেকে যখনই সে হালকাতে যাচ্ছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো। তার মানে আপনি এই বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি পাঠান সেটা কিন্তু এই বরাবর যাচ্ছে। এখন আপনি যদি আলোক রশ্মিটাকে আরেকটু এইদিকে পাঠান, আরেকটু এইদিকে, আলোক রশ্মিটা আরেকটু এইদিকে আসবে, তাহলে প্রতিশোধ রশ্মিটা কিন্তু আরেকটু এইদিকে আসবে, আরেকটু এই দিক থেকে আপতিত করেন, তাহলে এক সময় দেখবেন এই যে তাদের যে বিভেদ তলটা ছিল দুই মাধ্যমের মাঝখানে, এই বরাবরই কিন্তু সে রিফ্লেক্ট হয়, এই বরাবরই চলে যাবে। তাহলে যে পরিমাণ কোণে কোন একটা আলোক রশ্মি আপতিত হলে তার প্রতিসরিত রেখাটা বিভেদ তল ঘেঁষে যাবে বা বিভেদ তল বরাবর যাবে, সেই কোণটাকে, আপতন কোণের সেই মানটাকে কি বলা হয়, সংকট কোণ বলা হয়, যেটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করি। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি বা বিভেদ তল ঘেঁষে যায় সেই কোণটাকে বলা হয় সংকট কোণ। দেখেন আমরা এই বরাবর রশ্মি আপতিত করছি আর সে কিন্তু বিভেদ তল বরাবর চলে গেছে, বা প্রতিসরণ কোণের মান কত পাইছেন, 90 ডিগ্রি পাইছেন, তাহলে এই কোণটাকে বলা হবে সংকট কোণ, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন পাবেন, যখন আলোক রশ্মিটা এই সংকট কোণের চাইতেও বড় মাপের কোণে আপতিত হবে। দেখেন আলোক রশ্মি আপনি এই বরাবর পাঠাইলে এই বরাবর যদি যায়, এখন এর চাইতেও যদি বড় মাপের কোণে কি করেন আপনি আপতিত করেন, তাহলে সেটা কিন্তু আর ওই মাধ্যমে না যায়া এই সরাসরি পূর্বের মাধ্যমেই ফিরে আসবে। তাই যে আলোক রশ্মি যখন সংকট কোণের চাইতেও বড় মাপের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে প্রতিফলিত হয়। আর আলোর এই ঘটনাটাকে কি বলা হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেখেন আপনি কি করছেন, এখানে সংকট কোণ ছিল থিটা সি, আপনি কি করছেন এই সংকট কোণের চাইতেও বড় মাপের কোণে কোন একটা আলোক রশ্মি কি করছেন, আপতিত করছেন। তাহলে আপতিত যদি করেন তখন আলোক রশ্মি কিন্তু আর ওই মাধ্যমে যায়নি, না গিয়া এই মাধ্যমে চলে আসছে। তাহলে এই যে আলোর ঘটনাটা,
এই ঘটনাটাকে কি বলা হবে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? আর এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা সংকট কোণ পাওয়ার কিন্তু কয়েকটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আলোটা অবশ্যই গণমাধ্যম থেকে কোথায় যাবে? হালকা মাধ্যমে। এই সংকট কোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আপনি কখন পাবেন? যখন আলোক রশ্মিটা ঘন থেকে হালকাতে যাবে তখন পাবেন। আরেকটা শর্ত হচ্ছে আপতন কোণ অবশ্যই সংকট কোণের চাইতে কি হইতে হবে? বড় হইতে হবে। এই দুইটা হচ্ছে কন্ডিশন। এই দুইটা হচ্ছে কি কন্ডিশন। এখন আসেন এই সংকট কোণ বের করার কিন্তু একটা সূত্র আছে। এই সংকট কোণ বের করার একটা সূত্রটা আপনাদের একটু বলে দিই। একটু আগে খেয়াল করেন, এরকম ছিল আমাদের। উপরটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে পানি মাধ্যম। এটার প্রতিসরাঙ্ক n1, এটার প্রতিসরাঙ্ক হচ্ছে n2, ঠিক আছে? তো এখন খেয়াল করেন, এটা পানি মাধ্যম যেহেতু, তাহলে আলোক রশ্মিটা মনে করেন, আলোক রশ্মিটা এই মাপের কোণ আপতিত হইল, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে আপনার এইটুকু হচ্ছে কি স্যার? আপতন কোণ। তারপরে এটা কি হইলো স্যার? এই বরাবর ফিরে গেল, ঠিক আছে? যে এই বরাবর, কোন বরাবর? এই যে এই বরাবর প্রতিফলিত। তাহলে এটা ছিল আপনার আপতন কোণ। এই যে এইটুকু হচ্ছে আপনার আপতন কোণ, আর এটা হচ্ছে আপনার প্রতিফলন কোণ। তাহলে এটা আপতন আর এটা হচ্ছে কি স্যার? এই যে এইটুকু কোণ হচ্ছে প্রতিফলন কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিফলন কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি। তো যে তথ্যটা দিলাম এই তথ্যটা আশা করি বুঝতে পারছেন নাকি? এখন আমরা প্রতিসরণের আপতন কোণ কাকে বলে? দেখেন আপতন কোণ কাকে বলে? আপতন কোণ হচ্ছে এই যে আমাদের আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে, আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করবে সেটি হচ্ছে আমাদের আপতন কোণ। ঠিক আছে? আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটি হচ্ছে আপতন কোণ। ওকে? এখন খেয়াল করেন, আমরা একটা সূত্র জানি তো, কি সূত্র? n1 sin আপতন কোণ সমান হচ্ছে n2 sin r। এটা আমরা প্রতিসরণের সূত্র থেকে পাইছি, তাই না? বলেন তো স্যার, এই যে সূত্রটা যেহেতু পাইলাম, এখন খেয়াল করেন মানগুলো বসাই দিই। n1 sin, আচ্ছা, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তারা জানি কি কয়? সংকট কোণ। তাহলে এই কোণটাই, আপতন কোণটাই হচ্ছে কিন্তু আপনার সংকট কোণ। তাহলে আপনি আয়ের মান কি বসাইতে পারেন? থিটা 6। তাহলে এই ক্ষেত্রে আমাদের আপতন কোণটা হচ্ছে কি স্যার? সংকট কোণ। এরপরে n2 sin, আর এর মান কত আছে স্যার? 90 ডিগ্রি। এখন বলেন সবাই, sin 90 এর মান হচ্ছে 1। তার মানে এখানে কিন্তু n2 ই থাকে, তাই না? আর এই পাশে থাকে কত আমাদের? n1 sin থিটা। পরবর্তীতে এই n1 টাকে যদি ওই পাশে নিয়ে যান তাহলে এখানে পাবেন আপনি sin থিটা c সমান হচ্ছে n2 ডিভাইডেড বাই n1। তাহলে এখান থেকে কি আসে? sin থিটা c is equal to sin ইনভার্স n2 ডিভাইডেড বাই হচ্ছে n1। এখানে খুব সহজ একটা কথা বলে দেই, উপরেটা দেখেন n2 এর প্রতি, n2 কার প্রতিসরাঙ্ক? বায়ু মাধ্যমের। বায়ুটা কেমন ছিল? হালকা। আর n2 টা হচ্ছে কি? ঘন। তাহলে আপনি এটাকে সরাসরি বলতে পারেন যে সাইন ইনভার্স হালকা বাই ঘন। হালকা মানুষ উপরে থাকে আর ভারী মানুষটা নিচে থাকে, তাহলে হালকা বাই ঘন বা হালকা বাই ভারী। তাহলে হালকা মাধ্যমের প্রতিসরাঙ্কটার উপর লিখবেন, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কটা যদি নিচে লেখেন তাহলে সূত্র হবে আপনার এটা, যে থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স হালকা বাই ঘন। এখন উপরটা যদি বায়ু মাধ্যম হয়ে থাকে তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1। তাহলে আপনি এখানে যদি 1 বসায় দেন তাহলে কি হবে? সাইন ইনভার্স 1 বাই n। ঠিক আছে? তখন সূত্র হবে এটা। যদি উপরটা কি থাকে? বায়ু মাধ্যম থাকে, তখন কিন্তু আপনি সূত্র এটা পাবেন। ওকে? এরপর উত্তল অবতল লেন্সের আলোচনা। এটা এই দর্পণের মতো, হ্যাঁ, একই বিষয়, জাস্ট খালি একটু চেঞ্জ হবে আর কি। আপনি অবতল দর্পণে যা পড়ছেন, অবতল দর্পণের মধ্যে যা পড়ছেন, উত্তল লেন্স আইসা, উত্তল লেন্স এবং অবতল দর্পণের মধ্যে কিছুটা মিল আছে, এবং উত্তল দর্পণ আর হচ্ছে অবতল লেন্স এই দুটোর মধ্যে কিছু মিল আছে। এখান থেকে একটু সংজ্ঞাগুলো শিখবেন যে উত্তল দর্পণ, উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে, লেন্স কাকে বলে।
স্বচ্ছ আলোক প্রতিসরক মাধ্যমকে লেন্স বলা হয়, তাই না? স্বচ্ছ আলোক প্রতিসরক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স হচ্ছে দুই ধরনের, একটা উত্তল এবং আরেকটা হচ্ছে অবতল। প্রধান অক্ষের সমান্তরাল একাধিক আলোক রশ্মি যদি কোনো একটা কে থাকে, কোনো একটা লেন্স আপতিত হয়, আপতিত হওয়ার পরে যদি প্রধান অক্ষের সাথে এসে মিলিত হয়, ঠিক আছে, দেখেন সবগুলারে কি করছে, প্রধান অক্ষের সাথে প্রধান অক্ষের উপরে এসে মিলিত করছে, তাই না? প্রধান অক্ষের উপরে এসে কি করছে, মিলিত করছে। এই ধরনের ক্ষমতাকে অভিসারী ক্ষমতা বলা হয়। এই জন্য অবতল উত্তল লেন্সটাকে অভিসারী লেন্স বলা হয়। আর অবতল লেন্স কি করবে, প্রধান অক্ষের সমান্তরাল যদি একগুচ্ছ আলোক রশ্মি আসে তাহলে সেটা তা কি করে, বিভিন্ন দিকে ছড়াই দেয়। এই জন্য এটাকে কি বলে, এটাকে বিক্ষিপ্ত বলি বা অপসারী বলি। সেজন্য এই অবতল লেন্সটাকে অপসারী লেন্সও বলা হয়। আর এটা হচ্ছে আলোক কেন্দ্র। এটা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ত্রুটির নামগুলো লিখো। দেখেন, চোখের ত্রুটি দুই ধরনের, একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি এবং একটা হচ্ছে কি দীর্ঘ দৃষ্টি। তো হ্রস্ব দৃষ্টিটা কি, হ্রস্ব দৃষ্টি হচ্ছে মায়োপিয়া। সেটা কেমনে হয় স্যার, আমরা কাছের জিনিস ঠিকই দেখতে পারি কিন্তু দূরেরটা দেখতে পারি। ঠিক কাছেরটা দেখতে পারেন 25 সেন্টিমিটার বা তার চেয়ে কম দেখতে পারবেন, বাট দূরেরটা দেখতে পারবেন না। আর দূরদৃষ্টি হচ্ছে আপনি দূরের জিনিস দেখতে পারবেন কিন্তু কাছেরটা দেখবেন না। কিছু মানুষ দেখবেন এবার দূরে নিয়ে পড়ে, তার মানে কি সে দূরেরটা দেখতে পারে কিন্তু কাছেরটা দেখতে পারে না। সো এটা কারণগুলো কি কি, যদি আপনার ফোকাস দূরত্ব কমে যায় তখন আপনার এমআইপিয়া হয়, সেজন্য আমরা একটা অবতল লেন্সের চশমা ব্যবহার করবো, তাহলে ভালো হয়ে যাবে। আর ফোকাস দূরত্ব যখন বেড়ে যায় তখন আমাদের দূরদৃষ্টি সৃষ্টি হয় বা এই সমস্যাটা সৃষ্টি হয়। আর আমরা উত্তল লেন্সের যদি একটা চশমা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা শেষ। গাণিতিক সূত্রাবলীগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সংকট, এই যে লেন্সের ক্ষমতা বের করার একটা সূত্র আছে, ই সমান 1/f। লেন্সের ক্ষমতা কাকে বলে, কোন লেন্সের অভিসারী অথবা অপসারী করার ক্ষমতাকে লেন্সের ক্ষমতা বলা হয়। আর এই ফোকাস দূরত্বটাকে যদি আমরা মিটারে নেই তাহলে লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। আর একটা কথা মনে রাখবেন যে উত্তল লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ, অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে নেগেটিভ। এখন এই প্রতিসংখ্য রিলেটেড একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, এটা দেখতে পারেন আপনারা। আচ্ছা, এই চশমার একটা ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এখানে খেয়াল করেন, একজন ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে -25 সেন্টিমিটার। লেন্সের ক্ষমতা নির্ণয় করো এবং এটা কি ধরনের লেন্স। আচ্ছা, ফোকাস দূরত্ব কত দেওয়া আছে স্যার, ফোকাস দূরত্ব দেওয়া আছে স্যার আমাদের 25, ঠিক আছে। ফোকাস দূরত্ব কত আছে, -25, তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ। এটা দ্বারা আমরা বুঝি লেন্সটা হচ্ছে অবতল লেন্স। ক্ষমতা নির্ণয় করো, তো ক্ষমতা নির্ণয় করার সূত্র হচ্ছে পি সমান সমান 1/f। আমরা জানি ফোকাস দূরত্বের ক্ষেত্রে এই যে ইয়াটাকে ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে ফোকাস দূরত্বটাকে মিটার নিতে হয়, তাহলে আপনি মিটার নিয়ে নেবেন। সো 1 মাইনাস, যদি 25 কে যদি আপনি মিটার নেন তাহলে কি হবে, 100 দ্বারা ভাগ করলে তাহলে কত হচ্ছে 0.25, তাহলে -0.25 সেন্টিমিটার হবে। তাহলে 0.25 পাবে, তাহলে কত হচ্ছে -4 ডায়োপ্টার। সেই লেন্সের ক্ষমতা হচ্ছে -4 ডায়োপ্টার। তারপরে এই রিলেটেড কিছু অঙ্ক থাকতে পারে। এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, উপরটা হচ্ছে বায়ু মাধ্যম, নিচেরটা হচ্ছে কাচ মাধ্যম। আর এখানে আপতন কোণটা হচ্ছে কত, 45। ওকে, সব দেওয়া আছে। ক নম্বর কোশ্চেন, লেন্সের ক্ষমতা কাকে বলে, কোন লেন্সের অভিসারী বা অপসারী করার যে ক্ষমতা সেটাকে লেন্সের ক্ষমতা বলা হয়। তারপরে হচ্ছে হীরা উজ্জ্বল দেখায় কেন, কারণ হীরার যে সংকট কোণ সেটা অত্যন্ত কম, ছোট। তাই সূর্য থেকে যখন কোনো আলোক রশ্মি আসে তখন সংকট কোণের চাইতে বড় মাপের কোণে আসে বিদায় বা বড় মাপের কোণে প্রবেশ করে বিদায় তখন সেখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণেই হীরাটা কি হয় স্যার, ঠিক আছে, এটাকে বেশি উজ্জ্বল দেখায় বা ঝলমল করে। তারপর উদ্দীপকের আলোকে রশ্মিটি বায়ুর মাধ্যমে কত গুণে মানে প্রতিসরিত হবে বা প্রতিফলিত হবে, ঠিক আছে। আপতন কোণ দেওয়া আছে, আপনাকে জাস্ট প্রতিফলন কোণের মানটা বের করতে হবে। আপতন কোণ দেওয়া আছে, জাস্ট আপনাকে প্রতিফলন কোণের মানটা বের করতে হবে, বাকি সবকিছু দেওয়া আছে। কাচের প্রতিসরণ আমরা জানি দেওয়া আছে যে 1.52, আপতন কোণ 45, বায়ুর প্রতিসরণ হচ্ছে 1, তাহলে আর এর মান কত। স্যার এই যে সূত্র লিখলেন এটা সূত্র ছিল নাকি, n1 sin theta 1, সরি n1 sin i is equal to n2 sin r। তারপর এখানে সবগুলোর মান লিখেন, এটার মান হচ্ছে 1.52, এটার মান 45, এটার মান 1, তারপর আর ক্যালকুলেশন করেন, দেখেন আর এর একটা ভ্যালু কিন্তু আপনি পাবেন। এখন
আর এর মানে এখানে কত আছে দেখেন, সাইন এর মান হচ্ছে 1.07। দেখেন সাইনের ভ্যালুটা সবসময় 1 এর ভিতরে থাকে, -1 থেকে +1 এর ভিতরে। সো এই ক্ষেত্রে আপনি সাইনের কোনো ভ্যালু কিন্তু এখানে পাবেন না। ঠিক আছে, সাইনের কি পাবেন না, কখনোই ভ্যালু পাবেন না। এরপরে উদ্দীপকের অবস্থায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কি, গাণিতিক বিশ্লেষণ করো। তার মানে আপনাকে কি করতে হবে স্যার, এই ক্ষেত্রে আপনাকে সংকট কোণের মানটা বের করতে হবে। তো সংকট কোণ কত, সাইন ইনভার্স 1/n। সেইখানে সাইন ইনভার্স n এর ভ্যালু হচ্ছে 1/5, 1.52। তো এখানে ক্যালকুলেশন করলে দেখেন কত আসে, 41.14 ডিগ্রি। সো সংকট কোণের মান হচ্ছে কত, 41.14 ডিগ্রি। তাহলে কোণটা কত ডিগ্রি কোণে প্রবেশ করতেছিল, 45। তাহলে সংকট কোণের চাইতে বড় মাপের কোণে যেহেতু প্রবেশ করতেছে, তার মানে অবশ্যই এই ক্ষেত্রে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে। এক্ষেত্রে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা ঘটবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। তাহলে এরকমের কোশ্চেন আপনারা কিন্তু পরীক্ষার মধ্যে পেতে পারেন। তাহলে একই সাথে আমরা আজকের ক্লাসে দুইটা অধ্যায় কমপ্লিট করে দিলাম। প্রথম অধ্যায়টা পড়লাম আমরা আলোর প্রতিফলন, এবং দ্বিতীয় অধ্যায়টা পড়লাম আমরা হচ্ছে আলোর প্রতিসরণ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে বাকি যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের উপরে ক্লাস হবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকুক, ইনশাআল্লাহ সামনের ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।